পলাশির আমল কারণে 1757 সালের 23শে জুলাই ভগীরথী নদীর পূর্ব তীরে সেনাবাহিনী লইয়া দাঁড়াইছিল কে? মীর জাফর। আর হেরে গেল কে? নবাব সিরাজউদ্দৌলা 190 বছরের জন্য। খেয়াল করে দেখেন, ঠিক এবারেও তারা সেই মীর জাফর খুঁজে পেল কাকে? সেই মীর জাফরটা হলো এই ডক্টর ইউনূস। ব্যারিস্টার মনিরুল ইসলাম, আপনার কাছে যে এই রায়ে কি অর্জিত হলো? কারণ আমরা সবাই জানি এই রায় তারা বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু এটি কি শুধুই লোক দেখানো, নাকি মানে রাজনৈতিক ভাবে ঘায়েল করা প্রতিশোধ? যুদ্ধাপরাধীদের বিচার শেখ হাসিনা করেছেন, সেই প্রতিশোধ, নাকি এর রাজনৈতিক ইমপ্লিমেন্টেশনটা কি রকম? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি পৃথিবীর নানা প্রান্ত থেকে বাঙালিরা দেখছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। এবং ধন্যবাদ জানাচ্ছি নুরুন নবী ভাইকে, তিনিও অনেক কাজ করছেন, কথা বলছেন, আমরা শুনছি, অনুপ্রাণিত হচ্ছি। তো আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টি দেখছেন, এই রায়টি হচ্ছে 3 ডাইমেনশনাল। এই 3 ডাইমেনশনের প্রথম ডাইমেনশনটা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1971 সালে যে বাংলার মাটিতে এই বাংলার কুলাঙ্গার সন্তান যারা পাকিস্তানি বাহিনীকে কোলাবোরেটর হিসেবে কাজ করে এই দেশের নারীদেরকে গনিমতের মাল হিসেবে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, 1 কোটি মানুষকে দেশান্তরিত করেছিল, যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল এবং প্রত্যেকটা গ্রামকে একটা শ্মশানে পরিণত করেছিল, সেই হায়নাদের বিচার করার জন্য বঙ্গবন্ধু 1973 সালে একটি অ্যাক্ট করেছিলেন। সেই অ্যাক্টটি করার পর 74 সালে বঙ্গবন্ধুকে 75 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। তারপর তিনি আর সেটি ইমপ্লিমেন্ট করে যেতে পারেননি। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 91 পরবর্তীতে রাজনীতিতে আবার পুনর্বাসিত হই, আমরা যখন আবার ফিরে আসি রাজনীতিতে, তখন আমাদের প্লেজ ছিল জনগণের কাছে যে আমরা যদি ক্ষমতায় যাই বঙ্গবন্ধু হত্যার বিচার করব, আমরা যদি ক্ষমতায় যাই এই 1971 সালের মহান মুক্তি সংগ্রামে যে রাজাকার আলবদররা এই মাটির জন্ম হইয়া এই মাটির সাথে বেইমানি করেছে তাদের বিচার করব। আমরা আমাদের কথা রেখেছি, আমরা তাদের সেই বিচার শুরু করেছি, অনেকের বিচার কমপ্লিট করেছি, আমাদের প্রক্রিয়াটি অব্যাহত ছিল। কিন্তু এর মধ্যে আমাদের এই যে বিচার, এই বিচারের ফলে যারা ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যারা বিচারে কনভিক্টেড, সেই মৌলবাদী সাম্প্রদায়িক চেতনার শক্তি, ধর্মের নামে জিঙ্গুইজম তোলা শক্তি, মিলিটেন্ট গ্রুপ, 1971 সালেও তারা মিলিটেন্ট হিসেবে ছিল, এখনো তারা মিলিটেন্ট গ্রুপ হিসেবে আছে। তারা দেখলো যে তারা এটার প্রতিশোধ দিবে। আপনি জানেন আমাদের বিখ্যাত প্রাবন্ধিক, কবি, সাহিত্যিক, গবেষক হুমায়ুন আজাদ বলেছিলেন এই দেশে এই সমাজে একদিন মুক্তিযুদ্ধ করার অপরাধে মুক্তিযোদ্ধাদের বিচার হবে। এবং তিনি আরেকটি বই লিখেছিলেন পাকসার জমিন সাদ বাদ। সেই বইতে তিনি দেখিয়েছিলেন কিভাবে এই নতুন প্রজন্ম থেকে একটা জঙ্গি গোষ্ঠী তৈরি হইয়া একটা সুন্দর জনপদকে তছনছ করে দেয়। এটা কিন্তু মনে হয় যেন আপনার ছবি দেখে দেখে উনি পেন্সিল দিয়ে আঁকতেছিলেন হুমায়ুন আজাদ। খালেদা জিয়ার আমলে নিষিদ্ধ করা হয়েছিল। হ্যাঁ, তো এই পাকসার জমিন সাদবাদের লেখক তো এখন তারা চিন্তা করলো যে আমরা এখন প্রতিশোধ পাওয়ার সময় পাইছি, কিন্তু এরা সুযোগটা পায় নাই। এই সুযোগটা আসছে আন্তর্জাতিক একটা কারণে। আন্তর্জাতিক কি কারণে এই সুযোগটা এলো এখন দেখেন। আপনি যদি অ্যালাউ করেন আমি আন্তর্জাতিক হিস্ট্রিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে সেটুক বলি একটু। প্রথম কথা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগের আগে কিন্তু বঙ্গবন্ধুর যুগ ছিল। ওই বঙ্গবন্ধুর যুগে তখন আমেরিকা ন্যাটো জোট নিয়ে লাফালাফি করছে, আর রাশিয়া ওয়াটসো জোট। তো ওয়াটসো জোটের এবং ন্যাটো জোটের বাইরে পৃথিবীর বিজ্ঞ পাজ্ঞ এক শ্রেণীর মানবতাবাদী এবং জাতীয়তাবাদী নেতা পুরো পৃথিবীতে ন্যাম নামে একটা সংগঠন তৈরি করেছিল, নন অ্যালাইন্ড মুভমেন্ট। তো সেই মুভমেন্টে যারা কিছুটা কমিউনিস্ট গেসা এবং পাকিস্তান আমেরিকার সাম্রাজ্যবাদ বিরোধী ছিল, তাদেরকে হত্যা করার জন্য সিআইএ কিন্তু একটা প্রজেক্ট নিয়ে তারা প্রথমে হত্যা করে হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র বার্মার অং সান সুকির বাবা ডক্টর অং সানকে। তারে হত্যা করার পরে ওখানে একটা আর্মি শাসন কায়েম হয়,
তারা যেটা চাইছিল সেটা হয় নাই, আর্মিরা নিয়ে সায়না বেল্টে চলে গেছে। তারপরে তারা গেল কোথায়? ইন্দোনেশিয়ায়। ডক্টর আহমেদ সুকর্ণ খুব শিক্ষিত, মার্জিত, পরিচ্ছন্ন আন্তর্জাতিক লেভেলের নেতা ছিল। এই সুহার্তকে দিয়া ডক্টর আহমদ সুকর্ণকে হত্যা করালো। এটা কিন্তু 60 থেকে 70-এর দশকের ঘটনা, কিন্তু সবগুলা। সুহার্তকে হত্যা করার পরে তারা গেল কোথায়? ওই গানার একজন প্রেসিডেন্ট ছিল, গানার একজন জাতির পিতা নক্রুমা, তাই সে আরেক দেশে গেছে, আর্মি দিয়ে কু করাইয়া তাকে আর নিজের দেশে যাইতে দেয় না। পরবর্তীতে তিনিও নিহত। তারপরে নক্রুমার পরে তার প্রতিবেশী দেশ ছিল কঙ্গো। প্যাট্রিক লুমুম্বা, বিখ্যাত মানুষ। এই প্যাট্রিক লুমুম্বা আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আমেরিকান সাম্রাজ্যবাদকে কায়েম করার জন্য এই প্যাট্রিক লুমুম্বাকে তার দেশে মুবুতু নামক এক সেনা অফিসারকে দিয়ে হত্যা করিয়ে সেই মুবুতুকে দিয়া এই প্যাট্রিক লুমুম্বার দেশের নাম বদলাইয়া, কঙ্গো রিপাবলিক ছিল তো, এটার নাম করে ফেলছিল জায়ের। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা সব বদলায় ফেলছিল। তারপরে সর্বশেষ প্যারেকটা যেখানে মারে, আপনি যে দেশে আছেন সেই উত্তর আমেরিকার পাশে, দক্ষিণ আমেরিকার সিলি, ওই সিলিতে আলেন্দেজ, এই আলেন্দেজকেও সামরিক অভ্যুত্থান করে ফিনিশ আটকে দিয়ে হত্যা করায়। হত্যা করানোর পর পুরা বিশ্ব তখন এই কমিউনিস্ট ব্লক এবং নন অ্যালাইন মুভমেন্ট ব্লকটা কানা হয়ে যায়। অর্থাৎ আমেরিকা তখন পুরো পৃথিবীটাকে গ্রাস করে ফেলে। তো এই গ্রাস করার পর পরবর্তীতে তারা দেখলো দক্ষিণ পূর্ব এশিয়াতে বঙ্গবন্ধু সেই রকমের লিডার, তাকে বড় বড় দুনিয়ার নেতারা শ্রদ্ধা করে, আমেরিকাকে পাত্তা দেয় না। তখন আমেরিকা এই জিয়া রহমান এবং এই ডালিম, মেজর কর্নেল, ফারুক তারুক এদেরকে দিয়ে এই বঙ্গবন্ধুকে হত্যা করায়। তো বঙ্গবন্ধুকে হত্যা করানোর পরে তাদের যে খেয়াল ছিল পশ্চিম পাকিস্তানের সাথে এক ধরনের ফেডারেশন করা, সেরকম ফেডারেল আকারে চলছিল। তো এরপরে দীর্ঘ সময় চলে যাওয়ার পরে আমেরিকার, আমরা মনে করেছিলাম ভাবধারা হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু কোনো পরিবর্তন এখন হইলেও 2001 সালে আইসা তারা আবার নতুন ফিসাইবি ধরছেন। 2001 সালে আমেরিকা করলো কি, তাদের একটা মিলেনিয়াম এই একটা কমিটি করলো। কমিটি করে তারা বসলো যে আগামী 100 বছর, অর্থাৎ 2001 সাল থেকে 2100 সাল পর্যন্ত এই 100 বছর পুরো পৃথিবীকে দখলে রাখতে হলে কি করতে হবে। তখন তাদের বুদ্ধারা বুদ্ধি দিল যে পৃথিবীর নানা দেশেই কিন্তু আমরা আর্মি টার্মি বসায়া দিয়েছি, আমাদের নৌবহর আছে, কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ওই জায়গায় আমাদের কিছু নাই। কেন নাই? বলে যে ওখানে নাই তো কি হয়েছে? বলে যে না, ওখানে থাকতে হবে। কেন থাকতে হবে? বলে যে পৃথিবীতে যে 8 বিলিয়ন মানুষ, তার 4 বিলিয়ন ওখানে বসবাস করে। আর পৃথিবীতে মোট 5টি বড় ধনী রাষ্ট্রের মধ্যে এই 5 জনের মধ্যে 3 জন হলো ওখানে, একটা চায়না, একটা ইন্ডিয়া আর একটা জাপান। তাইলে পুরো পৃথিবীর সম্পদের অর্ধেকের বেশি ওখানে, পপুলেশনের অর্ধেকেরও বেশি ওখানে। তাইলে এখন তারা চেষ্টা করলো বার্মাকে ভাগে আনতে পারে কিনা। বার্মা তাদেরকে সব বঙ্গোপসাগরে কোনো জায়গা দেয় না, পাকিস্তানের বঙ্গোপসাগরে কোনো জায়গায় নাই। এরপরে ইন্ডিয়া তো দিবেই না, আর মানজুরিয়া এবং চায়না যে চীন সাগর, ওখানেও তাদেরকে কোনো সুযোগ দেওয়া হয় নাই। ইন্ডিয়ার কাছে গেল, ইন্ডিয়া বললো যে না, আমাদের এখানে এই মামার বাড়ির আলাপ, ইন্ডিয়া কোনোদিন বিদেশিদেরকে আনি ঢুকাবে না। তখন এরা চিন্তা করলো, মানে গরিবের বউ একটা মাত্র দেশ, সেটা হলো বাংলাদেশ, এই বাংলাদেশকে দিয়ে যদি বাগে আনা যায়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমেরিকার জন্য সেখানে লৌহমানবী শেখ হাসিনা ক্ষমতায়। বহু প্রলোভন, বহু চেষ্টা, বহু তদবির করলো, শেখ হাসিনাকে আর ভাগে আনা যায় না। তখন তারা চিন্তা করলো আমার একজন মুনাফেক দরকার। আমার একজন, ওই যে পলাশির আমল কারণে 1757 সালে 23শে জুলাই ভগীরথী নদীর পূর্ব তীরে সেনাবাহিনী লয়া দাঁড়াইছিল কে? মীর জাফর। আর হেরে গেল কে? নবাব সিরাজউদ্দৌলা, 190 বছরের জন্য। খেয়াল করে দেখেন, ঠিক এবারেও তারা সেই মীর জাফর খুঁজে পেল। কাকে? সেই মীর জাফরটা হলো এই ডক্টর ইউনূস। এই মীর জাফরকে তারা 2001 সাল থেকে কিন্তু ফানি ঢালতেছে সারার গোড়ায়। কথা বুঝছেন? এই নোবেলটাও কিন্তু তাদের ওই যে প্রজেক্ট, ওই প্রজেক্টের টাকা দিয়ে কেনা। খেয়াল করে দেখেন, তারা ওই জায়গা দখল করতে হলে বাংলাদেশ ছাড়া কোনো উপায় নেই। তখন এই প্রজেক্টের টাকা দিয়ে তারে কিন্তু আস্তে আস্তে রেডি করতেছিল। মানে এটা হলো সেকেন্ড পথ আর কি। ফার্স্ট পথ হলো যদি শেখ হাসিনারে রাজি করাইতে পারে নাই, তখন ওই মীর জাফরটারে কিনলো। এই মীর জাফরটারে কিনা আর্মি ওই ভগীরথী নদীর তীরে পলাশির আম্র কারণে যেভাবে সিপাহী শালারা দাঁড়াইছিল, শেখ হাসিনাকে সিপাহী শালা বুঝাইলো কি,
নেত্রী, এইসব পোলাপানের আন্দোলন, রাজনৈতিক নেতা টেতা নামানো দরকার নাই। আপনি আমাদের উপরে ভরসা করেন, পিটাইয়া উঠাই দেব। ওমা, যখন সময় আসলো, যখন নেত্রী বললে এখন পিটাইয়া উঠান, তখন বলে যে আমরা জনগণের সাথে আছি। কথাটা বুঝছেন? পলাশির যুদ্ধের সাথে মিলটা খুঁজে পাবেন আপনি। সেনাবাহিনী এখন বিশাল সৈন্যবাহিনী নিয়ে সেনাবাহিনী জনগণের সাথে আছে। আর এই উন্মত্ত জনতা এসে আমার গণভবন ভাঙে, আমার সেতু ভবন ভাঙে, আমার স্বপ্নের মেট্রো রেল ভাঙে, আমার সংসদ ভবন জ্বালিয়ে দেয়, দিয়ে আমেরিকার হাতে সার্বভৌমত্বটা তুলে দেয়। তখন শেখ হাসিনা যখন দেশ ছেড়ে গেলেন, এখন চিন্তা করলো শেখ হাসিনার যে জনসম্পৃক্ততা আছে, যে কোনো সময় তিনি আসতে পারেন, তাহলে কি করতে হবে? একটা ডিটারেন্ট কিছু একটা করতে হবে। তখন এই ক্যাঙ্গারু কোর্টটা বসানো হলো, যে ক্যাঙ্গারু কোর্টের রায় হলে অ্যাটলিস্ট নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বুঝেন নাই কথাটা? সেই জন্য এই ক্যাঙ্গারু কোর্ট দিয়া অবৈধ এই রায়, এই অবৈধ রায়টা কেন অবৈধ সেটা নিয়ে কিন্তু আপনার সাথে আমার একটা আলোচনা হয়েছিল, সেখানে আছে। তো আজকে সেটা রিপিট করলাম না, যে কথাটা বললাম যে মূল কাহিনী হলো সেটা। এই জন্য ওই সাম্রাজ্যবাদ এখনো, এই সাম্রাজ্যবাদীরা এখনো মীর জাফরের খুঁজে বেড়ায়, সাম্রাজ্যবাদীরা এখনো জগৎ শেঠ ওদেরকে খুঁজে বেড়ায়, গসিডি বেগম খুঁজে বেড়ায়, খুঁজে ওরা পাইয়াও যায়। কারণ টাকার গন্ধ পাইলে তারা বাপ মাকেও বিক্রি করে দেয়। এই ইউনুস মাকে বিক্রি করে দিছে। শেখ হাসিনার যেদিন ফাঁসির রায় হয়, সেদিন আমেরিকার ডিপিডি ওয়ার্ল্ডের সাথে 30 বছরের চুক্তি স্বাক্ষর হলো। কি বুঝলেন? আপনি খেয়াল করে দেখছেন যে একদিক দিয়ে ঢাকার সুপ্রিম কোর্টে রায় হয় যে স্বাধীনতার বর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলার মানুষের নয়নমণি, যিনি এই একটা দেশকে ফকিন্নির দেশ থেকে একটা মধ্য আয়ের দেশ করে ফেলছে, সেই মানুষটার ফাঁসির রায় হয়। আর এদিক দিয়া দুইটা চুক্তি করলো, একটা করলো ডিপিডি ওয়ার্ল্ডের সাথে যে 30 বছরের জন্য এই বন্দর ছাড়ি দিলাম, আরেকটা করলো ডেনমার্কের সাথে, কি যে এখানে আরেকটা, এই বন্দরে আরেকটা এক্সটেনশন, একটা টার্মিনাল করো, সেই টার্মিনালটা ডেনমার্ক তোমরাই হ্যান্ডেল করবা। তার মানেটা কি দাঁড়াচ্ছে? এই জন্য বলছি যে এই শেখ হাসিনা, এই বঙ্গবন্ধু, এই তাজউদ্দিন, এই সৈয়দ নজরুল ইসলাম, এই মনসুর আলী, এই কামরুজ্জামান, এদের সবার মৃত্যু, এদের সবার এক্সাইল, এদের সবার এই শাস্তি একই সূত্রে গাথা। ইতিহাসটাকে যদি আপনি সেই 60-এর দশক থেকে যেভাবে মিলে আমি দেখাইলাম, আপনি যদি একটু ভালো করে দেখেন, আপনি বুঝতে পারবেন এগুলা নীল নকশা। যারা দেশকে ভালোবাসবে, জাতীয়তা বোধ যাদের থাকবে, নিজের পায়ে যারা দাঁড়াইতে চাইবে, তাদেরকে পিছন থেকে ল্যাং মারা হবে। কারণ ল্যাং মারা না হলে, তারা যদি মাথা উঁচু করে দাঁড়ায় যায়, এই 18 কোটি মানুষের দেশ, এই জনসম্পদ, এই বিশাল সমুদ্র সীমা, 1,31,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা, প্রধানমন্ত্রী মামলা করে এই কি বলে যে বার্মা থেকে নিয়ে এসছে, ভারত থেকে নিয়ে এসছে 21,000 বর্গ কিলোমিটার প্রায়। তার মানে বাংলাদেশের সীমানা যত বড়, আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন, কন্টিনেন্টাল শেলফ এর চেয়ে বড়। তার মানেটা বোঝেন, এই দেশটা দাঁড়িয়ে যাচ্ছিল যেইভাবে। আপনি খেয়াল করে দেখেন, আমি সময় বেশি নিচ্ছি নাকি আপা? না না, খুব চমৎকার করে আপনি প্রায় 250 বছরের ইতিহাস বলে দিয়েছেন। হ্যাঁ, এরপরে দেখেন কি হয়েছে। দেখেন আমাদের এই সমুদ্র সীমাতে মানে 7টা ব্লক আছে। এই 7টা ব্লকের মধ্যে 2টা ব্লকে তেল আছে। এই তেলটা যখন, এই 2টা ব্লকের তেল আছে আর 5টা ব্লকে তেল আছে, কিন্তু সম্ভাবনাটা একটু কম। সেই জন্য শেখ হাসিনা কি করছে, পেট্রো বাংলার কাছে 2টা ব্লক রাখছে, আর 5টা ব্লক বলছে পৃথিবীর যে কোনো দেশ দরপত্রের মাধ্যমে নিতে পারবে। এখন আমেরিকা সেখান থেকে একটা ব্লক চায়। কথা বুঝছেন? কারণ ওখানে হাত দিলেই তেল পাওয়া যাবে। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করলো এ তো দেশের সম্পদ, বিদেশি দিয়ে কি লাভ, আমেরিকারে না দিয়া এটা রাখি দেই, টুডে অর টুমোরো আমাদের টেকনোলজি উন্নত হবে, আমাদের ছেলেমেয়েরা উন্নত হবে, উন্নত হইয়া তারা আমাদের তেলটা বাইর করবে। আমেরিকা বলে যে না, দিতেই হবে। শেষ পর্যন্ত এখন এই ইউনুস কাকা আসছে, উনি দিবে। বুঝছেন? মামার বাড়ি তো, এখানে তো উনার বাড়িঘর আছে, উনি ওখানে চলে যাবে। তো উনি সেই জন্য তাদের সাথে একটু খাতির তো রাখতেই হয়। সেই জন্য, এই জন্য বলছি যে বাংলাদেশ, এই যে মনে করেন একটা সুন্দর দেশ, যে দেশটা মানুষ, দেখেন আমাদের 90-এর দশকে 80% মানুষের ঘরে চেয়ার টেবিল ছিল না। এখন প্রত্যেকটা ঘরে ঘরে টেলিভিশন, চেয়ার টেবিলের কথা বাদে দেন।
প্রত্যেকটা গ্রাম উপশহর করে ফেলছে, প্রত্যেকটা গ্রামকে উপশহর করে ফেলছে, আর প্রত্যেকটা উপশহরকে শহর করে ফেলছে। সেই নেত্রীকে আজকে এই ৭১-এর ঘাতক দালাল মধ্যযুগীয় বর্বর কায়দায় যারা নারীকে ঘরের ভিতরে ঢুকায় রাখতে চায়, পুরুষকে সাইটটা বিয়া বাধ্যতামূলক করতে চায়, নারীকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার বাইরে যাইতে চায় না, তালেবানি কনসেপ্টকে আমাদের উপরে আমরা যারা অসাম্প্রদায়িক চেতনায় বড় হয়েছি, আমাদের পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ করছে, তাদের জীবনকে দুর্বিষহ করে, তাদের আদর্শকে জলাঞ্জলি দিয়ে যারা এটা চায়, এটার ধারাবাহিকতা। কিন্তু ভারত, মহাভারত, সেই মহাভারত, আমাদের পাশে বন্ধু আছে, আমাদের বন্ধু দেশ, তারা এটাকে অবলোকন করছে। ৭১ সালে যেমন আমাদের বন্ধুর দরকার হয়েছিল, আবারও আমাদের বন্ধুর দরকার হবে। মানে নুরুন নবী ভাইরে ডাক দিবে, এবার আমরা সৈনিক হব, ওনারা কমান্ডার হবে, সেই আশাই রইল আর কি।